রুশ টিকা স্পুটনিক 5 জরুরি ব্যবহারের অনুমোদন। আগামী মাসেই 40 লাখ ডোজ পাওয়ার আশা। ভারতের টিকা আসা অনিশ্চিত। আরও 3 দেশের সঙ্গে যোগাযোগ। মামুনুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 6.5 কোটি টাকা লেনদেনের প্রমাণ। হেফাজতের অর্থের যোগানদাতা 313 জন চিহ্নিত, জানালো গোয়েন্দা পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। রুশ টিকা স্পুটনিক 5 জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দেশে উৎপাদন করা হবে এই টিকা। আগামী মাসেই 40 লাখ ডোজ পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। এদিকে ভারত থেকে ভ্যাকসিন পাওয়া অনিশ্চিত হওয়া রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভারত থেকে 3 কোটি ডোজ ভ্যাকসিন আসার কথা বাংলাদেশে, সেজন্য পরিশোধ করা হয়েছে চুক্তির টাকা। কিন্তু এ পর্যন্ত ভ্যাকসিন এসেছে মাত্র 70 লাখ ডোজ। প্রতিবেশী দেশে করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সেরাম ইনস্টিটিউট বন্ধ করে দিয়েছে ভ্যাকসিন দেয়া। সে কারণে প্রথম ডোজ টিকাদান বন্ধ করতে হয়েছে সরকারকে। এই যখন অবস্থা, তখন স্বাস্থ্যমন্ত্রী জানালেন, ভ্যাকসিন পেতে বিকল্প হিসেবে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছেন তারা। এক্ষেত্রে পাওয়া গেছে ইতিবাচক সাড়া। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যারা এখানকার লোকাল এজেন্ট ভ্যাকসিন তারাও চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে চায়নার সাথে যোগাযোগ করেছি, রাশিয়ার সাথে যোগাযোগ করেছি এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ বেশ কিছু দূর এগিয়েছে এবং আমরা মনে করি যে ওখান থেকেও আমরা কিছু ভ্যাকসিন হয়তো আগামীতে আনতে পারবো। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই, তবে রোগীর সংখ্যা বাড়লে সংকট হতে পারে। এজন্য সংক্রমণ কমানো এবং অক্সিজেনের সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। গত 4-5 দিন কোনো অক্সিজেন আসছে না, আমরা তো চলছি, আমাদের তো অক্সিজেনের অভাব নাই। প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে তাদের সমস্তটা আমরা নিয়ে হাসপাতালগুলোতে দিব যেখানে লিকুইড অক্সিজেনের প্রয়োজন আছে। কিন্তু রুগী যদি 7,000-এর জায়গায় 21,000 হয় তাহলে কিন্তু সংকট হবে। এদিকে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক 5 জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। স্পুটনিকটা যেমন আজকে আমরা অনুমোদন দিলাম, এরপরে হয়তো সিনোফার্মেটটা আমাদের অ্যাক্টিভ কনসিডারেশনে আছে যে ভ্যাকসিনটা আমাদের দেশে তৈরি করা যায় কিনা। অর্থাৎ এটা টেকনোলজি ট্রান্সফারও হতে পারে, আবার বাল্ক নিয়ে এসে ফিল অ্যান্ড ফিনিশও হতে পারে। দুই ফরম্যাটে কথাবার্তা হচ্ছে। অধিদপ্তর জানায়, আগামী মাসে আসবে প্রথম দফার 40 লাখ ডোজ। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 6.5 কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে সংগঠনটির অর্থের যোগানদাতা হিসেবে 313 জনকে চিহ্নিত করা হয়েছে। দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডব এবং 2013 সালের শাপলা চত্বরের ঘটনায় হওয়া মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় 7 দিনের রিমান্ড শেষে নতুন মামলায় গোয়েন্দা হেফাজতে আবারও 7 দিনের রিমান্ডে মামুনুল হক। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের। এসব বিষয়ে দুপুরে ডিএমপির সদর দপ্তরে কথা হয় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনারের সঙ্গে। তিনি জানান, এখন পর্যন্ত 313 জনকে শনাক্ত করা হয়েছে যারা হেফাজতের অর্থদাতা ছিলেন। 313 জনের অর্থদাতা আছে। দেখা গেল যে হেফাজতে ইসলামের মাদ্রাসা ভিত্তিক একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, যেই কাজগুলি ছাত্রদেরকে পড়ালেখানোর পাশাপাশি বড় ধরনের সমাবেশ সৃষ্টি করে বিভিন্ন জায়গায় কিন্তু তাণ্ডব চালিয়েছে। মামুনুলের 2টি ব্যাংক অ্যাকাউন্টে 6.47 লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। একটিতে 47 লক্ষ টাকার একটি লেনদেন পাওয়া গেছে এবং সে 6 কোটি টাকা লেনদেনের তথ্য আমরা পেয়েছি। হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, জুনায়েদ আল হাবিব সহ কয়েক নেতার বৈঠক হয়েছিল। আল্লামা শফিকে সরিয়ে দিয়ে বাবুনগরীর আমির হওয়ার পরিকল্পনা হয় সেই বৈঠকে। আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী
মামুনুল মাওলানা নুরুল ইসলাম বাবুনগরী তার বাসায় বৈঠক করে। উক্ত বৈঠকে হেফাজতের নিয়ন্ত্রণের নিজের হাতে নেওয়ার জন্য পরিকল্পনা করে পরবর্তীতে হাটহাজারী মাদ্রাসার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আল্লামা শফি হুজুর অনুসারীদের যে মাদ্রাসা হতে বিতাড়িত করে। মামুনুল হকের বিরুদ্ধে আরও বেশ কটি মামলা রয়েছে। প্রয়োজনে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আবারও রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানান পুলিশ কর্মকর্তারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে প্রায় 40 ডিগ্রি। আরও 2 থেকে 3 দিন থাকবে গরম। অনলাইনে বেটিং বা জুয়ার সাইটে ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। আইপিএল, বিপিএল এর মতো আন্তর্জাতিক আসরগুলোতে জুয়া খেলায় ব্যবহার হচ্ছে বিটকয়েন, এথেরিয়াম সহ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি। চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে আন্তর্জাতিক সাইবার অপরাধীদের সঙ্গে যোগাযোগ রয়েছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। বুলবুল রেজার রিপোর্ট। বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। এই মুদ্রা ধরা ছোঁয়া যায় না। এর অস্তিত্ব কেবল অনলাইন দুনিয়ায়। কারো ব্যক্তিগত ওয়ালেট থেকে আরেকজনের ওয়ালেটে লেনদেন হয়। ওয়ালেট হলো ব্যক্তিগত ডেটাবেস যা কম্পিউটার ড্রাইভ, স্মার্টফোন বা ক্লাউডে সঞ্চিত থাকে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার অবৈধ। তারপরেও জুয়া, হুন্ডি, চোরাচালান, সাইবার চাঁদাবাজি সহ অবৈধ লেনদেনে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। নিষিদ্ধ বিটকয়েনের লেনদেনের এমন একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের মূল হোতাকে। তার দেয়া তথ্যের ধরা পড়েছে আরও 2 জন। অনলাইন বেটিং বা জুয়ার সাইটে বিটকয়েন সহ আরও 9 ধরনের ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেন করে আসছিল চক্রটি। তারা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের গ্যামলিং সাইটে ট্রেড করত। পাশাপাশি MLM একটা ট্রেডিং তারা চালু করেছিল, যেটার মাধ্যমে এন্ড ইউজার পর্যন্ত একটা কমিশনিং বেসড ক্রিপ্টোকারেন্সি তারা আর্ন করতে পারত। পুলিশ বলছে এই চক্রের সঙ্গে দেশের বাইরের সাইবার অপরাধীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। এর মাধ্যমে কিন্তু সন্ত্রাসী অর্থায়নের ব্যাপক সুযোগ থাকে। ইলিগ্যাল ড্রাগ ট্রাফিকিংয়ের সাথে এই অর্থটুকু অর্থের সংশ্লেষ থাকতে পারে। অবৈধ অস্ত্র কেনাবেচার সাথে ওই এক্সচেঞ্জটা থাকতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন এসব ভার্চুয়াল মুদ্রার অবৈধ লেনদেনে জড়িয়ে পড়ছে তরুণরা। এখনকার যে অল্প বয়সী ছেলেমেয়েরা এটাতে আকৃষ্ট হচ্ছে। যতগুলো জুয়া আছে, ইন্টারন্যাশনাল ক্যাসিনো আছে, সেখানে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে এগুলো ব্যবহৃত হচ্ছে। আইপিএলও কিন্তু অলরেডি এই ধরনের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে। 2017 সালে বাংলাদেশ ব্যাংক এ ধরনের লেনদেনের মাধ্যমে আর্থিক এবং আইনগত ঝুঁকি আছে বলে সতর্কতা জারি করেছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে গত কয়েকদিন ধরে চলছে তীব্র দাবদাহ। আগামী 2-3 দিন এই দাবদাহ কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই মুহূর্তে আগারগাঁও আছে রিপোর্টার সানবির রুপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুপল, তাজনীন, এখন ঘড়িতে 3টার বেশি সময়, অর্থাৎ প্রায় 3:30 বাজতে চললো। অর্থাৎ পশ্চিম আকাশে সূর্য কিন্তু হেলে পড়তে শুরু করেছে। তবে তীব্র তাপদাহ কিন্তু কমেনি এবং এই তাপদাহর যে অবস্থাটি সেটি কিন্তু রাজধানীতে বিরাজ করছে এই মুহূর্তে 39.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে 39.8 ডিগ্রি সর্বোচ্চ হচ্ছে যশোরে, এবং যেটি গত কয়েকদিন আগে আরও বেশি ছিল, যদিও একটু কমেছে সেই তুলনায় যশোরের যে তাপমাত্রাটি ছিল। তবে অনুভূতি যেটা হচ্ছে সেটি কিন্তু 40 ছাড়িয়ে যাচ্ছে। আর তাতে মানুষজন এমনিতে রমজান, লকডাউন সবকিছু মিলিয়ে রাস্তায় মানুষজন তুলনামূলক একটু কম থাকার আরও একটি কারণ হচ্ছে গরম। এবং তীব্র গরমে এখানে আমি দেখতে পাচ্ছি যে আগারগাঁয়ে একটি রাস্তার পাশেই ওয়াসার পানির পাম্পের পাশেই সবাই এখানে একটু ঠান্ডা পানির যে পরশ, সেই ঠান্ডা পানির পরশও কিন্তু নিজেকে একটু ঠান্ডা করে নিচ্ছেন। যদিও এখানে যারা পথিক আছেন তারা যেমন আসছেন, এলাকাবাসী যারা আসছেন তারা একটু ঠান্ডা পরশের জন্য এই ঠান্ডা পানি তারা ব্যবহার করছেন। তবে একই চিত্র রাজধানীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রাস্তায় নেমেছেন তারা কিন্তু এর তীব্র ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকে অসুস্থ বোধ করছেন, আবার অনেকে রুটি রুজির জন্য বাইরে বের হলেও সেই পরিমাণ কিন্তু রাস্তাঘাটে মানুষজন কম থাকে। বিশেষ করে রিক্সাওয়ালা যারা আছেন বা যানবাহন যারা চালান, সেই চালকরা
তারা কিন্তু বেশ ভুক্তভোগী হচ্ছেন। এবং পাশাপাশি আরেকটি কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে কি আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আগামী 3-4 দিন পরে যখন বৃষ্টি বা বৈশাখী ঝোড়ো হাওয়া যখন বয়ে যাবে তখন একটু কমতে পারে। তাছাড়া এরকম তাপদাহর মধ্যেই সকাল এবং রাত সমান তালে রাজধানীবাসী এবং সারা দেশবাসীকে চলতে হবে। তো এখনো পর্যন্ত রাজধানীর তীব্র তাপদাহর খবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রাজধানী সহ সারা দেশে তীব্র দাবদাহ চলছে গত কয়েকদিন যাবৎ। সে বিষয়ে বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার সানবীর রূপল। সময় সংবাদে আরও থাকছে, করোনা সংকট মোকাবেলায় ভারতে অক্সিজেন সহ চিকিৎসা উপকরণ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন। বিভিন্ন দেশে 6 কোটি ডোজ টিকা রপ্তানির ঘোষণা ওয়াশিংটনের। দেশের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি করা চালের তৃতীয় চালানের বেশিরভাগই নিম্নমানের হওয়ায় পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করে খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে এই চাল আবারও ভারতে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে খাদ্য বিভাগের। বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার কর্তৃপক্ষ জানায়, দেশের অভ্যন্তরীণ খাদ্য সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার G2G চুক্তির আওতায় ভারত থেকে রেলপথে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী 3রা এপ্রিল থেকে রেলপথে বাংলাদেশের দর্শনা স্থলবন্দর হয়ে ভারত থেকে 5 র‍্যাকে 205 ওয়াগন চাল বাংলাদেশে প্রবেশ করে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছায়। আমদানি করা চালের পরিমাণ প্রায় 12,095 মেট্রিক টন। এর মধ্যে 7টি ওয়াগনে প্রায় 354 মেট্রিক টন চাল মরা, বিনষ্ট ও বিবর্ণ পাওয়া গেছে। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বিষয়টি খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খারাপ চাল, লাল চাল, মরা চাল ডাম্প করেনি, ওয়াগন কাটেনি, ওগুলো চেক করে ওইভাবে সিল করে রাখা দিয়েছে। এই কারণে 7টা ওয়াগনে চাল আনলোড হচ্ছে না। খাদ্য অধিদপ্তর যে স্পেসিফিকেশন দিয়েছে সেটা বৈধ, স্পেসিফিকেশনের বাইরে পেয়ে পরিমাণটা আমরা ওইভাবে করতে পারি। ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা অবশেষে শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য করা হচ্ছে মাইকিং। এদিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারতের ঘোজাডাঙ্গা বন্দর হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ঢুকছে আদা, পেঁয়াজ, হলুদ, মরিচ, ফল ও পাথর বোঝাই শত শত ট্রাক। করোনা সংক্রমণ রোধে দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করায় অবশেষে ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হচ্ছে মাইকিং। তবে স্বাস্থ্য পরীক্ষায় দুর্বলতার অভিযোগ স্থানীয়দের। সেই ট্রাকগুলোর ড্রাইভার হেলপারদের টেম্পারেচার চেক করার কথা থাকলেও কিছু দেখা যাচ্ছে ড্রাইভাররা চেক করছে তো হেলপার করছে না, তো এখানে সঠিকভাবে হচ্ছে না সেটা। তাপমাত্রা সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার কথা জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভারত থেকে আগত যে সমস্ত পণ্যবাহী গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে ওই সকল ড্রাইভার হেলপারদের তাপমাত্রা পরীক্ষা করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের এখানে একটি ইনফ্রারেড গেট দেওয়া হয়েছে এবং ভারত থেকে আগত ড্রাইভার হেলপারদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এদিকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার কথা জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সাবিত সারোয়ার, সময় সংবাদ। গরম আবহাওয়া ও রোজায় বেশি চাহিদা থাকায় তরমুজের বাজারে চলছে রীতিমতো তুখলকি কাণ্ড। চাষিরা জানান, মাঠ থেকে পাইকারিতে পিস হিসেবে বিক্রি করেন তারা, কিন্তু বাজারে নিয়ে কেজি হিসেবে বিক্রির নতুন ধারা চালু করেছে অসাধু ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। মৌসুমি ফল হিসেবে তরমুজের বেশ ভালো চাহিদা সবসময়ই। গরম আবহাওয়া ও রোজার মাসে ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এটি।
এবার বাজারে গিয়ে অনেকের মাথায় হাত, অনেকে আবার কেনার আশা ছেড়ে হতাশ হয়ে ফেরেন। তারা জানান, অন্যান্য বছর আকার ভেদে প্রতিটির দাম ধরা হলেও এবার তরমুজ বিক্রি হচ্ছে কেজি দরে। রোজার আগে সহনীয় থাকলেও দিনে দিনে নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। আমার লাইফে আমি কোনো সময় দেখি নাই যে কেজি হিসেবে তরমুজ বিক্রি করে। তরমুজ তারা ঠিকই বেচবে না, তারা কেজি মূল্যে বেচার একটা প্রবণতা এই সমাজে চালু হয়েছে। আমার মনে হয় একটা সিন্ডিকেট এই সিস্টেমটা চালু করছে। তরমুজ 40 টাকা কেজি বেশি, 50 টাকাও কেজি বেশি, আর বেল তরমুজ আছে 80 টাকা কেজি। যেহেতু রমজান মাস, রসালো ফল, এই জন্য অত্যাধিক চড়া দাম। সর্বোচ্চ বিক্রি করে কেজি, কারণ আমরা মাঝখান থেকে হেসকা কিভাবে বিক্রি করব? চাষিরা জানান, ফল জমিতে থাকা অবস্থায় পাইকারি ক্রেতারা কিনে নেন। ন্যায্য মূল্য না পাওয়ারও অভিযোগ তাদের। 27,000 তরমুজ হয়েছে, এই তরমুজ তারা সৎ হিসেবে কিনে এনেছে। বাজারে এখন দেখা যায় 35 টাকা কেজি, 2-3 বার দেখা যায় 50 টাকা কেজি বিক্রি হয় তরমুজ। গায়ে খাইটিয়া তা আমরা কি মূল্যটা পাইতে আছি? বাজার বিশ্লেষকরা বলছেন, প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাজধানীর বাজার সর্বত্র চলছে এই কারসাজি। একটি মধ্যস্বত্বভোগী তারা কিন্তু এখান থেকে মূল বেনিফিটটা নিয়ে যাচ্ছে। তো এই জায়গাটার কিন্তু আমার মনে হয় বাজার তদারকি করা দরকার। এর আগে কৃত্রিম রং ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে তরমুজ পাকানোর ও সংরক্ষণের অভিযোগ উঠেছিল বিভিন্ন জায়গায়। বাজার তদারকি করলে দাম নিয়ন্ত্রণের সঙ্গে নিরাপদ খাদ্য সরবরাহ সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ভারত জুড়ে করোনায় আক্রান্ত ও মৃতের হার কিছুটা কমে এলেও এখনও অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। টানা 6 দিন ধরে শনাক্ত হয়েছেন 3 লাখের বেশি মানুষ, মারা গেছেন 2700-র বেশি। এদিকে ভারত জুড়ে অক্সিজেন সংকট দূর করতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছে অক্সিজেন সহ চিকিৎসা উপকরণ। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ভয়াবহ কোভিড সংকটের মধ্যে গত 24 ঘন্টায় খানিকটা সুখবর দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছেন যে গত 24 ঘন্টার আগে যে ভারতের সংক্রমণের নিরিখ ছিল, সেখান থেকে কিছু সংখ্যক সংক্রমণের হার কমেছে, একই সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যাও। কানাঘুষা চলছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে যে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে কোভিডের, পশ্চিমবঙ্গেও কিন্তু তার অনুপ্রবেশ ঘটেছে এবং সে কারণেই সংক্রমণের যে মাত্রা প্রতিদিন লাফিয়ে বাড়ছে। ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে এই মুহূর্তে কোভিড হ্রাস করার জন্য আসলে যেটি প্রয়োজন সেটি জনসচেতনতা। যদিও কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে লকডাউনের পথে যাবে না, সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাম্প্রতিকতম রেডিও বার্তা মন কি বাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এদিকে ভারতের সার্বিক করোনা পরিস্থিতি এবং ভয়াবহ পরিস্থিতির মধ্যে পাশে দাঁড়িয়েছে ভারতের বন্ধু প্রতিম মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ব্রিটেন। গতকালকে তারা একটি বিশেষ বিমানে ব্রিটেন থেকে বেশ কিছু চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। তা দিয়ে কিন্তু ইতিমধ্যেই দিল্লি এবং মহারাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থায় উপকার হচ্ছে বলেই মনে করা হচ্ছে। কলকাতার এনআরএস হাসপাতাল থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অ্যাস্ট্রাজেনেকার 6 কোটি ডোজ করোনা টিকা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের এখন এই মুহূর্তে তারা টিকা রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রেও অনেক বাংলাদেশি এখানে এসে এখন আটকা পড়েছেন, যেহেতু বিমান চলাচল হচ্ছে না। বাংলাদেশের যারা ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে এসেছিলেন, অন্ততপক্ষে একটি সুখবর হচ্ছে তারা এই দেশে আসার পরেও, ভ্রমণকারী হওয়ার পরেও তারা কিন্তু টিকা নিতে পারছেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিক, যুক্তরাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করেন, অভিবাসী, এর বাইরেও ভ্রমণকারীরাও যুক্তরাষ্ট্রে কিন্তু এখন টিকা পাচ্ছেন। যুক্তরাষ্ট্রে কিন্তু প্রায় 20 কোটিরও বেশি মানুষকে ইতিমধ্যে টিকা দেয়া হয়েছে। ভারতের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোতেও তারা রপ্তানি করছে, এমনকি পার্শ্ববর্তী কানাডায়ও কিন্তু ঠিক মতো টিকা দেয়া যাচ্ছে না, টিকা সংকট রয়েছে। যুক্তরাষ্ট্র সেই কানাডা এবং পার্শ্ববর্তী মেক্সিকোতেও তারা টিকা কিন্তু রপ্তানি করবে। বাংলাদেশ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের যে টিকার একটি সংকট চলছে, সেই জায়গায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে, দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিন্তু এখন টিকা নেওয়া সম্ভব, কারণ যুক্তরাষ্ট্রের কাছে প্রচুর টিকা রয়েছে এবং উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রুশ টিকা স্পুটনিক 5 জরুরি ব্যবহারের অনুমোদন। আগামী মাসেই 40 লাখ ডোজ পাওয়ার আশা। ভারতের টিকা অনিশ্চিত, আরও 3 দেশের সঙ্গে যোগাযোগ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।